আদালতে অন্তত বঙ্গবন্ধু কন্যার পক্ষে বা তাকে ডিফেন্ড করার জন্য দাঁড়াবো না। যা হবার হবে, দেখা যাবে। প্রসিকিউশনদের এই প্রবল প্রতাপ এবং দাপটের মুখে কি জেরাই খান পান্না ভয় পেয়ে গেলেন, নাকি জেরাই খান পান্নাকে ডেকে সরাসরি প্রসিকিউশনের তরফে কি বলা হয়েছে, কোন তরফে ভয় দেখানো হয়েছে বলা মুশকিল। তবে জেরাই খান পান্না নিজে বলেছেন যে তিনি শেখ হাসিনার পক্ষে আর লড়বেন না। আজকে পুরো গণেশ উল্টে গেল। আজকে জেরাই খান পান্না ঘোষণা দিলেন তিনি শেখ হাসিনার পক্ষে লড়বেন না। যে আওয়ামী লীগ পুনর্বাসন করা হচ্ছে তার নেতৃত্বে, এরকম অভিযোগের প্রেক্ষিতেই হয়তো সরকারের সঙ্গে তিনি ব্যাকডোরে কোনো সমঝোতায় গিয়েছেন। জেরাই খান পান্না হয়তো সরকারের কাছে বিক্রি হয়ে গেছেন। আজকে হঠাৎ করে তিনি জানালেন যে তিনি আর আইনজীবী থাকছেন না। কেন তিনি থাকছেন না? ব্রিটিশ রাজনীতিবিদ ও আইনজীবীরা বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে ন্যায় বিচারকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। যে আদালতের প্রতি শেখ হাসিনার আস্থা নেই এবং আন্তর্জাতিকভাবে বিতর্কিত, সেখানে তিনি রাষ্ট্র নিয়োজিত আইনজীবীর পদ নিতে আগ্রহী নন। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো প্রিয় দর্শক, পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো প্রিয় দর্শক, চলেন একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। অ্যাডভোকেট জেরাই খান পান্না আবারও একটা নাটক করেছেন। 4 দিন আগে তিনি ঘোষণা দিয়েছিলেন যে গুম সংক্রান্ত দুটো মামলায় তিনি শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই লড়তে চান, রাষ্ট্রপক্ষ নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী হিসেবে, মানে স্টেট ডিফেন্স লয়ার হিসেবে। তখন থেকেই প্রশ্ন উঠেছিল যে জেরাই খান পান্না শেখ হাসিনার পক্ষে লড়তে এই উৎসাহ কেন দেখাচ্ছেন। কারণ শেখ হাসিনা এই আদালতকে ক্যাঙ্গারু আদালত, সাজানো আদালত, রাজনৈতিক প্রতিশোধের আদালত হিসেবে অভিহিত করেছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে স্পষ্টতই, এবং আওয়ামী লীগ একে একটা সাজানো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার কার্য হিসেবে চিহ্নিত করে আওয়ামী লীগের তরফেও শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবীকে নিয়োগ দেওয়ার কোনো চেষ্টা করা হয় নাই। শেখ হাসিনা যেহেতু এই আদালতে এসে হাজিরা দেন নাই, তাকে পলাতক হিসেবে ধরে নিয়েই তার পক্ষের আইনজীবী নিয়োগের কোনো সুযোগ না দিয়েই তার বিচার চলছে আদালতে। এবং আন্তর্জাতিক অনেক মানবাধিকার সংগঠন এই আসামি পক্ষের কোনো আইনজীবীকে যে সম্পূর্ণত সুযোগ না দিয়ে এমন একটা বিচার করে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়েছে সে বিষয়েও সমালোচনা করেছে। তো যে আদালতকে শেখ হাসিনা গ্রহণযোগ্য আদালত হিসেবে মনেই করেন না, সেই আদালতে শেখ হাসিনাকে তিনি ডিফেন্ড করবেন বা শেখ হাসিনার পক্ষে তিনি আদালতে দাঁড়াবেন, এই ঘোষণা দিয়ে অ্যাডভোকেট জেরাই খান পান্না কি করতে চাইছেন এবং কেন এই বিষয়টি নিয়ে তিনি দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন সে নিয়ে নানা তরফের সন্দেহের মধ্যে অ্যাডভোকেট জেরাই খান পান্না অত্যন্ত নাটকীয় ব্যক্তিত্ব, সেই নাটকীয় ব্যক্তিত্ব নতুন নাটক উপস্থাপন করেছেন। তিনি ফেসবুক লাইভে এসে জানিয়েছেন তিনি এখন সিদ্ধান্ত নিয়েছেন, যেহেতু তার ভাষায় বঙ্গবন্ধু কন্যা এই আদালতকে গ্রহণযোগ্য বলেই মনে করেন না এবং এই আদালতের উপর তার কোনো আস্থা নাই, তিনি এই আদালতে শেখ হাসিনাকে ডিফেন্ড করবেন না। তিনি রাষ্ট্রপক্ষের ডিফেন্স লয়ার হিসেবে বা রাষ্ট্রপক্ষ নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করবেন না। জেরাই খান পান্না এই শেখ হাসিনার মামলাকে কেন্দ্র করে মানে গত বছর থেকেই ভীষণভাবে নিজেকে আলোচনায় রাখতে চেয়েছেন। 2024-এরই আগস্ট সেপ্টেম্বরে হবে, তিনি সংবাদ মাধ্যমের সামনে এসে হঠাৎ ঘোষণা দিয়ে বসলেন যে শেখ হাসিনার মামলায় যদি তিনি সুযোগ পান তিনি তাহলে শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে চান। এবং এখন এই যে নানা রকম নাটকীয়তার পর সম্প্রতি তাজুল ইসলাম, যে রাজনৈতিক দলের সদস্য, মানে জামায়াতে ইসলামী থেকে ভেঙে তো ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, জামায়াতে ইসলামীর প্রখ্যাত নেতা এবং আইনজীবী, শীর্ষস্থানীয় আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামায়াতে ইসলামী ভেঙে কয়েকজন অনুসারীকে নিয়ে এবি পার্টি গঠন করেন। এই যে এখন ব্যারিস্টার ফুয়াদ, মুজিবুর মঞ্জু, এদের যে পার্টিটা, তো সেই পার্টির একজন বিশেষ নেতা কিন্তু মানে শীর্ষস্থানীয় নেতা কিন্তু এই চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও, তিনিও তখন জামায়াতে ইসলামী থেকে এসে এই এবি পার্টিতে ব্যারিস্টার রাজ্জাকের সঙ্গে যোগ দেন। তো সেই এবি পার্টির নেতা মুজিবুর মঞ্জু তিনি সম্প্রতি এক টক শোতে স্পষ্ট ভাষায় এই খবর জানিয়ে দিলেন যে জেরাই খান পান্না শুধু শেখ হাসিনার আইনজীবী হতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উতলা হয়ে উঠেছিলেন তাই নয়, যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি পুনর্গঠিত হচ্ছিল এবং আইন সংশোধন হচ্ছিল শেখ হাসিনার বিচার যাতে সেখানে করা যায় সেজন্য, তখন নাকি এই জেরাই খান পান্না এর চিফ প্রসিকিউটর হবার জন্যও উদ্গ্রীব হয়ে উঠেছিলেন। জেরাই খান পান্না এরপর এবছর 2025-এর আগস্টের দিকে হবে, 2025-এর আগস্ট সেপ্টেম্বরের দিকে এসে আরেক সহকর্মী আইনজীবীকে দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেই আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা চলছিল, যার রায় হলো, সেই আদালতে তিনি শেখ হাসিনার পক্ষে লড়তে চান এমন একটা আবেদন পেশ করেন। এবং সেখানে আবার ইন্টারেস্টিং হচ্ছে, সেই আবেদনটি জেরাই খান পান্নার হয়ে আদালতে
পেশ করেন যে আইনজীবী, তার নাম নাজনীন নাহার। এই অ্যাডভোকেট নাজনীন নাহারকে কিন্তু গুমের মামলায় জিয়াউল আহসানের আইনজীবী হিসেবে তিনি যখন তার একটা উদ্বেগের কথা সম্প্রতি আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, ওই গোলাম মুর্তুজা মজুমদারের আদালতেই পেশ করতে গেছেন, তখন চিফ প্রসিকিউটর তাজুল তাকে এমন ধমকেছেন যে রীতিমতো এটা সংবাদ শিরোনাম হয়েছে সকল শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমে, যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, আসামি পক্ষের একজন আইনজীবী, গুমের মামলার আসামি মেজর জেনারেল জিয়াউল আহসান, তার আইনজীবী নাজনীন নাহারকে বলেছেন, আপনার বিরুদ্ধেও অনেক অভিযোগ পাচ্ছি, আপনি বেশি কথা আদালতে বললে আপনাকেও আসামি করে দেওয়া হবে, এবং রীতিমতো আপনি চুপ করুন, আপনি বেশি কথা বলেন, আপনি জোরে কথা বলেন থেকে শুরু করে ধমকের পর ধমক দিয়ে তাজুল ইসলাম একটা এমন ভয়ের পরিবেশ তৈরি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গোলাম মুর্তুজা মজুমদার, মানে যে বিচারপতি শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিলেন, তারই আরেক আদালতে, যে সেটা শুধু সংবাদ শিরোনাম হয়েছে তাই নয়, ডেভিড বার্গম্যান, কামাল হোসেনের মেয়ের জামাই, সারা হোসেনের স্বামী ডেভিড বার্গম্যান, যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে গভীরভাবে পর্যবেক্ষণ করেন এবং যার মূল ইন্টারেস্টের জায়গায় বাংলাদেশের রাজনীতি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তিনি পর্যন্ত এরকম একটা নিবন্ধ লিখে ফেলতে বাধ্য হয়েছেন যে চিফ প্রসিকিউটর তাজুল যে ব্যবহার আইনজীবীদের সঙ্গে করছেন আদালতে, সেটা ঠিক হচ্ছে না। চিফ প্রসিকিউটর তাজুল শুধু যে এই একটা আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটা আদালতে যে শুধু এরকম ধমকাধমকি করেছেন প্রসিকিউশন টিমের সদস্যরা আসামি পক্ষের আইনজীবীকে, তাই নয়, এরও কয়েকদিন আগে খবর বেরিয়ে আসে যে আরেক আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরেক বিচারপতির আদালতে, যেখানে বিচার চলছিল আশুলিয়ায় পুলিশের ছাত্র জনতাকে হত্যা এবং মৃতদেহ পুড়িয়ে ফেলার অভিযোগে, সেখানে যখন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী বলেছেন যে এই মামলাটির বিবেচনার সময় রাজসাক্ষী হিসেবে যে পুলিশ কর্মকর্তাকে হাজির করা হয়েছে, তাকে তিনি যখন এই প্রশ্ন করে বসেছেন যে ওই থানায়, আশুলিয়া থানায় যে একজন এএসআই, এক দারোগা রাজু, তাকে যে মেরে পিটিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল, এই বিষয়টা রাজসাক্ষী জানেন কিনা, এবং তিনি যখন আদালতকে বলেছেন যে আশুলিয়ার ঘটনা বিবেচনা করতে হলে ওই পুলিশ হত্যার বিষয়েও বিবেচনা করতে হবে, তখনও প্রসিকিউশন এমন মানে চেঁচামেচি করেছে, এমন ধমকাধমকি করেছে যে এক পর্যায়ে আসামি পক্ষের আইনজীবী বলেছেন যে তিনি গায়ের জোরের সঙ্গে পেরে উঠবেন না, এবং আদালতও তাকে বলেছেন আপনি পরবর্তী প্রশ্নে যান। তো প্রসিকিউশনদের এই প্রবল প্রতাপ এবং দাপটের মুখে কি জেরাই খান পান্না ভয় পেয়ে গেলেন? মানে তিনি যখন দেখলেন তার আরেক সহকর্মী পুলিশ হত্যার বিষয়ে কথা বলতে গিয়ে দাপটের শিকার হচ্ছেন, ধমকাধমকির শিকার হচ্ছেন, নাজনীন নাহার তার মক্কেলকে ডিফেন্ড করতে গিয়ে, মানে তার মক্কেলকে যে সেফ হাউসে নিয়ে গিয়ে যখন তখন জিজ্ঞাসাবাদ করা যাবে না এমন একটা আবেদন করতে গিয়ে ধমকাধমকির শিকার হচ্ছেন, তখন কি জেরাই খান পান্না বুঝলেন, নাকি জেরাই খান পান্নাকে ডেকে সরাসরি প্রসিকিউশনের তরফে এই ধমক দিয়ে দেওয়া হয়েছে যে এখন এই খবর ফাঁস হয়েছে যে আপনি চিফ প্রসিকিউটর হতে চেয়েছিলেন শেখ হাসিনার বিচারের আদালতে, এখন আপনি শেখ হাসিনার পক্ষে দাঁড়াতে চাচ্ছেন, এর চেয়েও আমাদের কাছে আরো অনেক গুরুতর তথ্য আছে এবং সেসব তথ্য আমরা ফাঁস করে দেব। কি বলা হয়েছে, কোন তরফে ভয় দেখানো হয়েছে বলা মুশকিল, তবে জেরাই খান পান্না নিজে বলেছেন যে তিনি শেখ হাসিনার পক্ষে আর লড়বেন না, তবে তার বন্ধু, তার নাকি দীর্ঘ সময়ের রাজনৈতিক সহচর বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান, যেই বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান শেখ হাসিনার রায়ের পর টক শোতে গিয়ে এই ট্রাইব্যুনালের শেখ হাসিনার বিচার করার এখতিয়ার আছে কিনা সে বিষয়ে প্রশ্ন তুলেছেন। অনলাইনের বিভিন্ন শোতে তিনি রীতিমতো বলেছেন যে এই রাজাকারের ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার উনি মানেন না, তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাজুলের প্রসিকিউশন টিম। এখন জেরাই খান পান্না বলছেন তিনি শেখ হাসিনার পক্ষে লড়বেন না, তবে তিনি তার দীর্ঘদিনের বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের পক্ষে আদালতে দাঁড়াতে চান। অ্যাডভোকেট পান্না জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেছেন আজ তার বক্তব্যের শেষে, এবং বারবার শেখ হাসিনাকে বঙ্গবন্ধু কন্যা বলছিলেন, এবং তিনি এই কথাও বলেছেন যে তার যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে যেন তাকে মাফ করে দেওয়া হয়, কারণ অনেকে তাকে নির্বোধ বলেন, অনেকে তাকে পাগল বলেন, কিন্তু তিনি স্বাধীনভাবে চলতে চান, যখন যেটা ঠিক মনে হয় তখন সেটা করতে চান। মানে 4 দিন আগে তার ঠিক মনে হয়েছিল শেখ হাসিনার পক্ষে তিনি লড়বেন, এখন তার মনে হচ্ছে শেখ হাসিনার পক্ষে তিনি লড়বেন না, মানে সেটা সেই মানে এই ব্যাখ্যা দিতে গিয়ে তিনি নিজেকে শেষ পর্যন্ত বলেছেন যে পাগল নির্বোধ হিসেবেও অনেকে তাকে দেখেন, কিন্তু তিনি তাকে একজন স্বাধীনচেতা মানুষ মনে করেন, কাজেই গালাগালি না করে তাকে ক্ষমা করে দেওয়া ভালো হবে, এমন বক্তব্য তিনি দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় তার স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ পাওয়ার কথা ছিল জ্যেষ্ঠ আইনজীবী জেরাই খান পান্নার, কিন্তু ফেসবুক লাইভে এসে সবাইকে অবাক করে দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন অ্যাডভোকেট পান্না। শুধু সরে যাওয়ার ঘোষণাই দেননি, সাথে কারণ হিসেবে তুলে ধরেছেন
গভীর আইনি ও নৈতিক প্রশ্ন। প্রথমত পান্না বলেছেন তিনি দেখলেন শেখ হাসিনাই এই আদালতের প্রতি আস্থা নাই। তার মতে যে আদালতের প্রতি বঙ্গবন্ধু কন্যার আস্থা নেই সেখানে তাকে ডিফেন্ড করা উচিত না, এটা অনৈতিক। একজন আইনজীবী যখন দেখেন তার মক্কেল বিচারকের প্রতি আস্থাহীন তখন তিনি সরে দাঁড়ানোকে নৈতিক সিদ্ধান্ত হিসেবে তুলে ধরেছেন। ট্রাইব্যুনালের শেখ হাসিনার বিরুদ্ধে মামলার বিচার এবং মৃত্যুদণ্ডের রায় নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার প্রসঙ্গ তুলে ধরেন পান্না। আদালতের সঠিক উপায় অভিযুক্তকে ডিফেন্ড করার অবস্থা আছে কি না তা নিয়েও জানান সংশয় করেন এমন অবস্থায় মামলা জড়িত হয়ে কোনো লাভ নেই। দর্শক, অ্যাডভোকেট পান্নার এই পদক্ষেপ বিচারিক প্রক্রিয়ার উপর একটি বড় প্রশ্ন এঁকে দিল। আইসিটি এমনিটি গত সরকার আমল থেকে আন্তর্জাতিকভাবে সমালোচিত একটি আদালত। সেখানে একজন সিনিয়র আইনজীবীর এভাবে সরে দাঁড়ানো এবং তার মক্কেলের অনাস্থাকে কারণ হিসেবে দেখিয়ে বিচার বিভাগের নিরপেক্ষতাকে সরাসরি চ্যালেঞ্জ করা একটি বিশাল নৈতিক ও রাজনৈতিক বিবৃতি হিসেবে ধরে নেওয়া যেতে পারে। কারণ অ্যাডভোকেট পান্না প্রশ্ন ছুড়ে দিয়েছেন জনগণ দেখেন কতখানি আস্থাশীল বিচার বিভাগের প্রতি। দর্শক, জেলাই খান পান্না এমন এক সময় এসব গুরুতর অভিযোগ তুলে সরে দাঁড়ালেন যখন আইসিটি নিয়ে সমালোচনার পাহাড় দেখা যাচ্ছে আন্তর্জাতিক মহলেও। এই রায় বাংলাদেশের বিভাজনকে আরো উস্কে দিতে পারে বলে আশঙ্কা করছে প্রভাবশালী মানবাধিকার সংস্থাগুলো। বিচার প্রক্রিয়া গুরুতর দুর্বলতার অভিযোগ তোলা হয়েছে। সমালোচনার মিছিলে যোগ দিয়েছে অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আন্তর্জাতিক সংস্থাগুলো। হিউম্যান রাইটস ওয়াচের মতো প্রভাবশালী মানবাধিকার সংস্থা শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণ না করার জন্য ভারতের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছে। জাতিসংঘ বলছে অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়ার কারণে আন্তর্জাতিক মান ক্ষুণ্ণ হয়েছে। আবার শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে জাতিসংঘে যাওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জুরিস্টস। রায় নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রশ্ন তুলেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের এসব উদ্বেগ মূলত ন্যায্য বিচার বা ফেয়ার ট্রায়াল নিশ্চিত করে এবং বিচারিক প্রক্রিয়ার পদ্ধতিগত ত্রুটিগুলো নিয়ে। ক্ষমতাচ্যুত রাজনৈতিক নেতার ক্ষেত্রে এই ধরনের রায় আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করছে কি না সেটাই এখন তাদের কাছে মূল প্রশ্ন। আন্তর্জাতিক মহল বাংলাদেশের বিচারিক প্রক্রিয়াকে অতীতের রাজনৈতিক প্রতিহিংসার মামলা হিসেবে দেখতে শুরু করেছে। সবশেষ তোপটি যিনি দাগিয়েছেন বহু আগে থেকেই বাংলাদেশের আইসিটি আদালতের সাথে তার নামটি জড়িয়ে আছে। তিনি হলেন ব্রিটিশ আইনজীবী জন ক্যামেক, যিনি আরো 2 ব্রিটিশ আইনজীবীর সঙ্গে 2011 সালে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে জামাত ইসলামের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলার আইনজীবীদের একজন ছিলেন। আইসিটি নিয়ে তিনি জামাতের পক্ষে প্রচার চালিয়েছেন জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন প্রভাবশালী মহলে। শুধু জন ক্যামেক নয়, 26 নভেম্বর লন্ডনের হাউস অফ লর্ডসের সেমিনার কক্ষে অনুষ্ঠিত ওই সভায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিচার প্রক্রিয়া নিয়ে এক হাত নিয়েছেন ইয়ান ডানকান স্মিথ এমপি, সিমন টানজুক, লর্ড কার্লেল কেসি, অ্যালিস স্টুটাফোর্ডের মতো ব্রিটেনের নাম করা সংসদ সদস্য ও আইনজীবীরা। সেমিনারটিতে জন ক্যামেক বলেছেন অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সামনে নতুন কিছু করার সুযোগ ছিল। তারা শেখ হাসিনার বিরুদ্ধে দেশি আইনের অধীনে দেশি আদালতে মামলা করতে পারত। দুর্ভাগ্যবশত মনে হচ্ছে শেখ হাসিনার উপর বিচার চাপিয়ে দেওয়া হয়েছে, যেটাকে বিজয়ী ন্যায় বিচার বলে। অন্তর্বর্তী সরকার আইসিটিকে ধুলোয় মিশিয়ে দিয়েছে অভিযোগ করে তিনি বলেন, কিন্তু তাতে বাংলাদেশি জনগণের কাছে ন্যায় বিচার আসেনি। সাম্প্রদায়িক সহিংসতা, ধর্মীয় স্থানগুলোতে ক্ষয়ক্ষতি, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞার ইঙ্গিত দেয় 2024 সালের বিদ্রোহ কেবল দুষ্ট চক্রের আরেকটি মোড়। অন্তর্বর্তী সরকার পরে কার্যকরভাবে আরেকটি একদলীয় সরকার হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে। বাংলাদেশে মতবিরোধ যত ব্যাপক হবে জাতি তত বেশি অস্থির ও হিংস্র হয়ে উঠবে বলেও সতর্ক করেন ব্রিটিশ আইনজীবী জন ক্যামেক। বলেন, দেশ অস্থিতিশীল হলে বিনিয়োগ কমবে আর কম প্রবৃদ্ধি দারিদ্র্য সৃষ্টি করে, যা ভিন্নমত বৃদ্ধি করে এবং চক্রটি সর্পিলভাবে নিচে নেমে আসে যতক্ষণ না পরবর্তী সংকট দেশকে আরো অস্থিরতার মধ্যে ফেলে। দর্শক, শুধু বিচার নিয়ে অসন্তোষী নয়, আটলান্টিকের ওপারে এই সেমিনার থেকে আরো একটি বার্তা অধ্যাপক ইউনূসের জন্য দেওয়া হয়েছে। সেটি হলো নির্বাচনটা যেন সবার জন্য হয়। সেমিনারে প্রভাবশালী কয়েকজন ব্রিটিশ রাজনীতিবিদ বিএনপি ও জামাত ইসলামীর নেতাদের সামনে বলেছেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি মানেই হলো দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না, যে বার্তাটি এরই মধ্যে কমনওয়েলথ সহ অনেকেই সরকারকে দিয়েছেন। দর্শক, একদিকে বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলের বড় বড় প্রশ্ন, ঠিক তার মধ্যে নৈতিকতা ও ন্যায় বিচার নিয়ে প্রশ্ন তুলে সরে গেলেন জেলাই খান পান্না। বিষয়টি এমন এক সময় হচ্ছে যখন সরকার বলছে বিচার ও নির্বাচন দুটোই তারা করবে, কিন্তু সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে সরকারের মৃত্যুরায় প্রশ্ন তুলছে। ব্যাপারটা অনেকটা সেই রোলার কোস্টারের মতো, যার ব্রেক ফেল করেছে। কখন কোথায় গিয়ে থামবে কেউ যায় না। সামনে হয় রাষ্ট্র সংস্কার হবে, না হয় অস্থিরতা বাড়বে। তবে সামনে যাই হোক, দেশের অস্থিরতা বাড়াতে সিদ্ধহস্ত সরকারের জন্য যে আপাতত অস্বস্তি তৈরি হয়েছে সেটা বলাই বাহুল্য। জেলাই খান পান্না কদিন আগেই রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হলেন তিনি এবং শেখ হাসিনার পক্ষে লড়বেন তিনি, এরকম ঘোষণাও দিলেন। তিনি সেই ঘোষণার সময় তার কথাবার্তা আগের মতো আর এগ্রেসিভ ছিল না। আদালত, সরকারের বিচার ব্যবস্থা কোনো কিছু নিয়েই তিনি আর এগ্রেসিভ মন্তব্য দেননি। এমনকি শেখ হাসিনার যে মামলায় মৃত্যুদণ্ড হলো সেখানে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী যিনি ছিলেন তারও প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে আগের জন্য ভালো ছিল, রাষ্ট্র মনে করেছে যে আরও বেটার কোনো অপশন খোঁজা উচিত, তাই আমাকে হয়তো দিয়েছে, বাট আগের
আগের জন্য ভালো ছিলেন, তিনিও ভালো কাজ করেছেন, শেখ হাসিনার পক্ষে ভালো লড়েছেন, এরকম মানে অবাক করা মন্তব্যও তাকে করতে শোনা গেছে। যে জেডাই খান পান্না কদিন আগেও এই বিচার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, প্রসিকিউশন এগুলো নিয়ে নানা ধরনের মানে তির্যক মন্তব্য করেছিলেন, সমালোচনা করেছিলেন। হঠাৎ করে তার সুর পাল্টে যাওয়া দেখে অনেকে মনে করেছিলেন যে সরকারের সঙ্গে এক ধরনের সমঝোতা তৈরি করেছেন। তাকে ঘিরে যেহেতু বহু অভিযোগ, বিশেষ করে মঞ্চ ৭১ সংগঠনকে নিয়ে যে আওয়ামী লীগ পুনর্বাসন করা হচ্ছে তার নেতৃত্বে, এরকম অভিযোগের প্রেক্ষিতেই হয়তো সরকারের সঙ্গে তিনি ব্যাকডোরে কোনো সমঝোতায় গিয়েছেন। না হলে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তিনি কেন হবেন? শেখ হাসিনার আগের মামলায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী যে কাণ্ডকারখানা করেছেন সেটা ব্যাপক সমালোচিত হয়েছিল। সেই সমালোচনা যেন আর না হয় সেই কারণে সরকার খুবই মানে অসাধারণ কৌশলে জেডাই খান পান্নাকে নিয়োগ দিয়ে ব্যাপারটাকে বিতর্কমুক্ত রাখার একটা ভালো সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু অনেকে বলছেন জেডাই খান পান্না হয়তো সরকারের কাছে বিক্রি হয়ে গেছেন। আজকে হঠাৎ করে তিনি জানালেন যে তিনি আর আইনজীবী থাকছেন না। কেন তিনি থাকছেন না? কালের কণ্ঠ এই খবরটা নিশ্চিত করছে। কালের কণ্ঠ বলছে শেখ হাসিনার পক্ষে আদালতে লড়বেন না জেডাই খান পান্না। কি বলেছেন তিনি? একটা ভিডিও বার্তায় তিনি যেটা বলেছেন যে আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না। আমি এই ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি জানালাম। রাষ্ট্র আমাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে যে নিয়োগ দিয়েছে তার ফরমাল চিঠি এখনো আমি পাইনি। চিঠিটি পেলে আমি ফরমাল ওয়েতে পদত্যাগের বিষয়টি জানাবো। তিনি বলেন, সম্প্রতি আমার বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে, আমি এই মামলায় ফজলুর রহমানের পক্ষে লড়ব। ভিডিও বার্তায় দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের পক্ষেও আইনি লড়াই করার ঘোষণা দিয়েছেন তিনি। অর্থাৎ জয় এবং পুতুলের পক্ষে আইনজীবী হিসেবে লড়বেন, কিন্তু শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে লড়বেন না। তাহলে পেছনের কারণটা কি? কোন কারণে তিনি এই সিদ্ধান্ত নিলেন? সেটা একটা বড় প্রশ্ন। তাহলে কি তিনি গত কয়েকদিনে যে পরিমাণ সমালোচনা তাকে সহ্য করতে হয়েছে, একটা মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও দেখলাম যে প্রবাসী এক সাংবাদিক তাকে ফোন করেছেন, ফোন করে তার কাছে জবাবদিহি চাইছেন যে আপনি এই আদালতে রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবী হয়ে, শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হয়ে যেটা প্রমাণ করলেন সেটা হচ্ছে যে এই আদালতকে আপনি বৈধতা দিয়ে দিলেন। দুদিন আগেও যে আপনি এই আদালতের কার্যক্রম, এই আদালতে আদৌ শেখ হাসিনার বিচার হতে পারে কিনা এই ধরনের কথা বলেছেন, সেই তিনি এবার এই আদালতকে বৈধতা দিয়ে দিলেন, যেখানে শেখ হাসিনা আপনার মক্কেল যিনি হবেন তিনি নিজেই এই আদালতকে ওন করেন না, ডিজোন করেন, অস্বীকার করেন, বলেন যে এটা ভুয়া আদালত। সেই আদালতকে আপনি গ্রহণযোগ্যতা দিলেন। একজন নারী সাংবাদিক তাকে ফোন দিয়েছিলেন, এরকম একটা অডিও বার্তা, অডিও ক্লিপ শোনা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমি সেই নারী সাংবাদিকের নাম বলতে চাই না, মানে ইউটিউব তার অনলাইনে একটা চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে বিদেশে থেকে তিনি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিজম করেন, সাক্ষাৎকার নেন, এরকম কাজ করেন। সেই সময় দেখলাম যে জেডাই খান পান্না ব্যাপকভাবে কেঁপে গেলেন যে আমি কি তোমাকে জবাবদিহি করতে বাধ্য? আমি তোমাকে কেন জবাবদিহি করবো? এরকমটা কথা বলেছেন। আমি নিশ্চিত এরকম বেশ সমালোচনার মুখে এবং তোপের মুখে পড়ে জেডাই খান পান্না আজকে এই ঘোষণা দিলেন যে তিনি আর সরকার পক্ষের আইনজীবী হিসেবে লড়বেন না। সত্যি কি তাই, নাকি পেছনে আরও অনেক রহস্য রয়েছে? জেডাই খান পান্না এই মানে কয়েকটা কার্যক্রমের মাধ্যমে কি সত্যিই বিতর্কিত হয়ে পড়লেন? এবার কি তিনি গ্রহণযোগ্যতা দুই পক্ষের কাছেই হারিয়ে ফেললেন? সরকার এবং আওয়ামী লীগ দুই পক্ষই এখন তাকে নিয়ে যাচ্ছে তাই সমালোচনা করবে, দুই পক্ষের লোকজন একটা গ্যারাকলের মধ্যে বোধহয় পড়েই গেলেন তিনি। দর্শক, আপনার কি ভাবনা? শেখ হাসিনার পক্ষে এই আইনজীবী জেডাই খান পান্না লড়লে শেখ হাসিনার সাজা মওকুফ হয়ে যেত, সাজা থেকে উদ্ধার পেয়ে যেতেন, সেরকমটা কি হতে পারতো? নাকি ব্যাপারটা এরকম হতো যে সরকারের একটা স্ট্রং পজিশন তৈরি হতো যে শেখ হাসিনার পক্ষে লড়াই করার জন্য শেখ হাসিনাপন্থী মানে বিচার, মানে কি বলবো, যে আদালতে আইনজীবী হিসেবে শেখ হাসিনার পক্ষের অনুসারী একজন মানুষকেই আমরা দিয়েছি, সুতরাং এখানে কোনো মানে প্রশ্ন থাকতে পারে না, এটাকে কেউ নেগেটিভ হিসেবে উপস্থাপন করতে পারে না। সেই গ্রাউন্ডটা বোধহয় সরকার একটা তৈরি করে ফেললো, যেখান থেকে জেডাই খান পান্না আবার সরে এলেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।